আমরা একা নই, ভারতকে এটা বুঝতে হবে। আমাদেরও বন্ধু রাষ্ট্র আছে, আমি আগেই বলেছি, যাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে। সুতরাং বাংলাদেশকে এত সহজভাবে মুড়িমোলা হিসাবে গণ্য করাটা উচিত হবে না। আপনাদের কিছু কিছু ইউটিউবাররা যেভাবে বক্তব্য রাখে, এটা অত্যন্ত আপত্তিকর। চাকর বাকররা এরকম বক্তব্য রাখে না। শিক্ষিত লোকের পক্ষে এরকম বক্তব্য কিভাবে তারা রাখছে, সেটা আমাদের বোধগম্য নয়। এটা একটা অপূর্ব সুযোগ এসেছে এই দেশের সম্মুখে, দেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য। এখানে নতুন এবং পুরাতনের সমন্বয় ঘটাতে হবে এবং যারা অভিজ্ঞ লোক তাদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করতে হবে। অভিজ্ঞতার কোনো বিকল্প নাই। লেখাপড়া আপনি বই পড়ে আহরণ করতে পারবেন, রিসার্চ করে আহরণ করতে পারবেন, কিন্তু অভিজ্ঞতা আহরণ করা যায় না। অভিজ্ঞতা হলো প্রত্যেক দিন কর্মকাণ্ডের মাধ্যমে আপনি শিখেন। আমরা যেভাবে রাষ্ট্র পরিচালনা শিখেছি 1975 থেকে নিয়ে 1981 পর্যন্ত, এরপরেও 3বার মন্ত্রী ছিলাম, সফলতার সাথে কাজ করেছি। 6বার এমপি ছিলাম, সফলতার সাথে কাজ করেছি। আমাদের এক ধরনের অভিজ্ঞতা আছে এই রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয়। সুতরাং কে কীভাবে পরিচালনা করতেছে, কোথায় ভুল হচ্ছে, এটা আমাদের পক্ষে নির্ণয় করা কোনো কঠিন কাজ না। বর্তমান সরকারের জন্য আগামী দিনগুলি অনেক বেশি কঠিন হবে। আমি ইউনূস সাহেবকে যতবার 2বার গিয়েছি ওনার কাছে, ওনাকে বলেছি আপনি নিরাপদে নাই, আপনার বিরুদ্ধে প্রতিদিন ষড়যন্ত্র হচ্ছে, দেশি এবং বিদেশিরা একত্রে মিলে। সুতরাং কখন কী ঘটে তা বোঝা যায় না। আপনাকে অত্যন্ত সতর্কতার সাথে আগাইতে হবে। এই সরকার 3 মাস অতিক্রম করেছে, অথচ দৃশ্যমান তেমন কোনো কিছু উন্নতি দেখা যাচ্ছে না। রেমিটেন্স ব্যতি রেখে অর্থনীতিতে অন্য কোনো উন্নতি নাই বললেই চলে। কৃষি বাজারের পণ্য সুষ্ঠু মনিটরিং হচ্ছে না। যদি মনিটরিং না হয়, শুধু থিওরি দিয়ে কাজ করি, বাস্তবতার সাথে সেটা মিল থাকবে না। বই পড়ে দেশ চালানো যায় না। দেশ চালাতে হলে বাস্তবতার আলোকে দেশ চালাতে হবে। আবেগে বশীভূত হয়ে যদি কোনো কাজ করি, সেটা ভুল হবে। আমাদেরকে বিবেককে কাজে লাগাইতে হবে। বিবেক হলো আল্লাহর দেওয়া, আবেগ হলো মানুষের নিজস্ব। সুতরাং আমাদেরকে এখনও সময় আছে, হুঁশিয়ার হতে হবে। 3 মাস খুব কম সময় না। 3 মাস যখন আমরা বিগত দিনগুলিতে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী কেয়ারটেকার সরকার করেছি, তাদেরকে 3 মাস সময় দেওয়া হয়েছিল শুধু নির্বাচন করার জন্য, এবং তারা অনেকেই সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন করেছে। যেমন লতিফুর রহমানের সময়, জাসির শাহাবুদ্দিনের সময় এটা উল্লেখযোগ্য নির্বাচন করেছে। নতুন নতুন ষড়যন্ত্র করছে এবং ষড়যন্ত্র হচ্ছে যা মানুষের জন্য খুবই বিব্রতকর। প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় ছাত্রলীগ, যুবলীগ, হিন্দু সম্প্রদায়ের কিছু ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে তারা বিভিন্ন রকম অশান্তি সৃষ্টি করার পায়তারা করছে। হাসিনা দিল্লিতে বসে তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে। ভারত সরকারের উচিত যে সমস্ত দালাল, যে সমস্ত টাকা লুণ্ঠনকারী, যে সমস্ত টাকা পাচারকারী, বাংলাদেশের অর্থনীতি ধ্বংসকারী, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ধ্বংসকারী ভারতে আশ্রয় নিয়েছে, বন্দি চুক্তির বিনিময়ে তাদেরকে বাংলাদেশের কাছে অনতিবিলম্বে হস্তান্তর করা উচিত। তাহলে আমরা মনে করব ভারত আমাদের বন্ধু। না হলে আমরা কখনো মনে করতে পারবো না তারা আমাদের বন্ধু, কারণ তারা জনগণের শত্রুদেরকে জায়গা দিয়েছে। হাসিনা হলো দেশদ্রোহী, হাসিনা হলো ফেরাউন, হাসিনা হলো নমরুদ, স্বৈরাচার। তাকে কোনো অবস্থাতেই আপনারা নতুন বধূরূপে ওখানে গ্রহণ করতে পারেন না। তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেন, বাংলাদেশের কাছে হস্তান্তর করার একটা সুযোগ সৃষ্টি করেন। সামনে রমজান মাস আসছে, বাজেট আসছে। যে সরকার 40-42টি রেজিস্টার্ড পার্টির তালিকা প্রস্তুত করতে পারে না, তাদের কাছে জনগণের ভরসা কিভাবে আসবে? রেজিস্টার্ড পার্টিগুলির লিস্টগুলি সরকারের কাছে থাকা উচিত। কালকে আমরা দেখেছি সেই তালিকাটা ছিল না।
অর্থাৎ যার যে দায়িত্ব সেটা সে পালন করছে না। আপনি সচিবালয়ে যান, সচিবালয়ে স্থবিরতা বিরাজ করছে। কে বদলি হচ্ছে, কে কোথায় যাচ্ছে, কে প্রমোশন হচ্ছে, এটা নিয়ে সবাই ব্যস্ত। তারা নিজের যে কাজ সেটা তারা সঠিকভাবে করছে না। আমি উপদেষ্টাদেরকে বলবো, আওয়ামী লীগের আমলে যে সমস্ত ব্যবসায়ীরা বিভিন্ন কাজে লিপ্ত ছিল, বিভিন্ন জায়গায় লাইসেন্স পেয়েছে, এগুলি অনতিবিলম্বে বাতিল করতে হবে। বাতিল করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে যারা এটার জন্য উপযুক্ত ব্যক্তি তাদের দ্বারা ব্যবসা বাণিজ্যগুলি নিয়ন্ত্রণ করতে হবে। বাংলাদেশ বর্তমান সরকারের উচিত হবে, আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে, তাদের সাথে যোগাযোগ ঘনিষ্ঠ এবং আরও নিবিড় করা। আমরা একা নই, ভারতকে এটা বুঝতে হবে। আমাদেরও বন্ধু রাষ্ট্র আছে, আমি আগেই বলেছি, যাদের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে। সুতরাং বাংলাদেশকে এত সহজভাবে মুড়িমোলা হিসাবে গণ্য করাটা উচিত হবে না। আপনাদের কিছু কিছু ইউটিউবাররা যেভাবে বক্তব্য রাখে এটা অত্যন্ত আপত্তিকর। চাকর বাকররা এরকম বক্তব্য রাখে না। শিক্ষিত লোকের পক্ষে এরকম বক্তব্য কিভাবে তারা রাখছে সেটা আমাদের বোধগম্য নয়। আপনারা ইতিমধ্যে বাংলাদেশের সাথে সম্পর্ক, এই টেলিফোন বন্ধ করো না, আপনারা ইতিমধ্যে দেখেছেন পশ্চিমবঙ্গের বাজার বন্ধ, হোটেল বন্ধ, ব্যবসা বন্ধ, হসপিটাল বন্ধ। সুতরাং আপনাদের অর্থনীতি অনেকাংশে বাংলাদেশের উপর নির্ভরশীল। ত্রিপুরার জনগণ যে লাফালাফি করছে, যদি চট্টগ্রাম বন্দর তাদের জন্য বন্ধ করে দেওয়া হয় তাহলে 5 টাকার জিনিস 50 টাকা দিয়ে কিনতে হবে। সুতরাং এত লাফালাফি করো না। বাংলাদেশ দুর্বল রাষ্ট্র না, আমাদের সৈন্য সংখ্যা হচ্ছে 10 কোটির উপরে। সুতরাং এত সহজভাবে ভেবে নেওয়া উচিত না। আমি আরও একটা এই সরকারকে বলবো, বড় বড় ডিগ্রি নিয়ে দেশ পরিচালনা করা সম্ভব না। অভিজ্ঞতার কোনো বিকল্প নাই, যেটা আমি আগেই বলেছি। বর্তমান সরকারের অভিজ্ঞতার অনেকের ঘাটতি রয়েছে। অভিজ্ঞতা যদি সম্পন্ন লোক না হয় তাহলে সরকার যে পথে আগাইতে চাচ্ছে, যে উন্নতি সাধন করতে চাচ্ছে, সেটা সম্ভব না। আমরা যখন লাস্ট টাইম ডক্টর ইউনূস সাহেবের সাথে কথা বলেছি, ওনাকে আমরা অনুরোধ করেছিলাম, আপনি কমিশন করেছেন খুবই ভালো, প্রশংসনীয়, কিন্তু কমিশনের কাজ হবে কি? তাদের উচিত হবে তাদের মেম্বারদেরকে নিয়ে তাদের সাবজেক্টের উপরে একটা ফর্মুলেট করা। তারা কি করতে চায়, কি পথে এগোতে চায়, কি কি সংশোধনী করতে চায়, এগুলি প্রাথমিকভাবে তাদেরকে একটা খসড়া প্রস্তুত করতে হবে। তারপরে দেশের 15-20 জন, 30 জন, 40 জন, 50 জন বিশেষজ্ঞদের সাথে বসে তাদের খসড়াটা ওদের সাথে আলোচনার মাধ্যমে এটাকে আরও উন্নত করবে। তারপরে তৃতীয় স্তরে সমগ্র বাংলাদেশ থেকে যারা এক্সপার্ট এই সাবজেক্টে তাদেরকে ডেকে কর্মশালা করবে 2 দিন বা 3 দিনের। তাহলে এটা একটা পার্লামেন্টের মতো হয়ে যাবে। তাদের মাধ্যমে তৃতীয় দফায় যদি আলাপ আলোচনার মাধ্যমে সংশোধনীগুলি আসে তাহলে এটা অনেক উন্নত হবে। 10 ব্রেন ইজ অলওয়েজ বেটার দেন 1 ব্রেন, গুড ব্রেন। সুতরাং এখানে সবাইকে, যেহেতু পার্লামেন্ট নাই, জনগণকে সম্পৃক্ত করতে হবে। তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব উপকৃত হবে। 3 বার করার পরে যে খসড়াটা হবে সেটাই আপনারা রাজনৈতিক দলের সাথে বসেন, যে আমরা সবার সাথে কথা বলে এই খসড়াটা তৈরি করেছি, এটার উপরে আপনাদের মন্তব্যটা কি। কিন্তু এখন উল্টা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব আমাদেরকে যেটা বলেছে সেটা হচ্ছে না। প্রত্যেক যারা দায়িত্ব পেয়েছে তারা আমাদেরকে সরাসরি চিঠি লিখে বলছে আপনাদের মতামত জানান। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব, আপনি যাদেরকে দায়িত্ব দিয়েছেন তাদেরকে আবার একটা দিক নির্দেশনা দিয়ে সঠিক পথে আগানোর জন্য চেষ্টা করেন। কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলে বিশেষজ্ঞ নাই, তাদের পক্ষে সব ব্যাপারে মতামত দেওয়াটা সম্ভব না। এটা অবান্তর, অবাস্তব একটা জিনিস। কিছু কিছু রাজনৈতিক দল আছে, তাদের মধ্যে অনেকে এক্সপার্ট আছে, কিন্তু শতকরা 80% রাজনৈতিক দলে এই ধরনের এক্সপার্ট অভাব রয়েছে। সুতরাং মূল কাজটা করতে হবে, আমি যেভাবে বলেছি এই প্রসিজারটা ফলো করতে।
এবং এটাতে প্রধান উপদেষ্টা মহোদয় রাজি হয়েছিলেন। রাজি হওয়ার পরে যারা দায়িত্ব পেয়েছে, চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছে বিভিন্ন কমিটির, তারা উল্টা পথে কেন চলছে এটা বোধগম্য নয়। বর্তমান সরকারকে অনভিজ্ঞতা এবং ষড়যন্ত্রের মাসুল দিতে হবে, এটাই সত্য। এখানে অনভিজ্ঞ লোক অনেককে আপনারা সম্পৃক্ত করেছেন, বিতর্কিত অনেক লোকদেরকে আপনারা সম্পৃক্ত করেছেন। হাসিনার তাবেদার বাহিনীরা এখনও সরকারি চাকরিতে বহাল আছে বিভিন্ন জায়গায়, আমি একটা জায়গায় বলবো না, বিভিন্ন জায়গায়। সুতরাং তারা হাসিনার কাজ করবে, আপনার কাজ করবে না। এখনও কোনো বড় দুর্নীতিবাজ ধরা পড়ে নাই, এটাই দুঃখের বিষয়। এখনও কোনো বড় দুর্নীতিবাজ 3 মাস হয়ে যাচ্ছে ট্রায়ালে যায় নাই। কেন যায় নাই? বড় বড় যে সমস্ত ব্যবসায়ীরা বলেছিল তোমার সাথে জীবনেও থাকবো, মৃত্যুর পরেও থাকবো, তাদের এখন কোথায়? তাদের সম্বন্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এই নজরুল বলেছিল হাসিনার সরকার বারবার দরকার। এই নজরুলকে কি করেছেন আপনারা? জেলখানায় থাকলে তো হবে না, তাকে ফ্লোরে শোয়ে দেন। ফ্লোরে শোয়ে তার কাছে যে অবৈধ টাকাগুলি আছে এগুলি উদ্ধার করেন। বড় বড় ব্যবসায়ীরা যে সমস্ত অবৈধ টাকা নিয়ে বসে আছে, বড় বড় অফিসাররা যেভাবে টাকা রোজগার করেছে অবৈধভাবে, তাদেরকে আর্মি ব্যারেকে বা পুলিশের ব্যারেকে ফ্লোরে শোয়ে দেন এবং তাদের কাছ থেকে জনগণের টাকাগুলি উদ্ধার করার ব্যবস্থা নেন। তাদেরকে জেলে দিয়ে তো আমার লাভবান হব না। আমরা লাভবান হব যখন জনগণের টাকাগুলি আমরা তাদের কাছ থেকে উদ্ধার করতে পারবো।